হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ওয়েল। আজকের ক্লাসে আমরা ব্যাপন আর নিঃসরণ পড়ব। শুরুতে দেখো, ব্যাপন কোনো পদার্থ যদি উচ্চ ঘনমাত্রায় থাকে তখন সেই পদার্থের কণাগুলো নিম্ন ঘনমাত্রার দিকে ধাবিত হতে চায়। কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াকে ব্যাপন বলে। এখানে স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে বাধাহীন, কোনো বাধা থাকবে না। আচ্ছা, এই যে এই চিত্রে দেয়া আছে ব্যাপন প্রক্রিয়া, যে চিত্র 4.2, যে ব্যাপন প্রক্রিয়া এখানে দেয়া আছে। তারপর দেখো, ব্যাপন প্রক্রিয়ার জন্য পদার্থের ঘনমাত্রার পার্থক্য থাকতে হয়। ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা পারফিউমের খোলা বোতলের কথা বলতে পারি। ঘরের এক কোণে একটি পারফিউমের খোলা বোতল রাখলে তার সুগন্ধি কিছুক্ষণের মাঝে ওই ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি ব্যাপনের মাধ্যমে হয়ে থাকে। সুগন্ধ ছড়িয়ে পড়তে যদি কম সময় লাগে তখন আমরা বলি তার ব্যাপন হার বেশি। আবার যদি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে তখন তার ব্যাপন হার কম। ব্যাপনের হার কণার আকার এবং ভরের উপর নির্ভর করে। বড় আকারের কণার তুলনায় ছোট কণা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে ছোট কণার ব্যাপন হার বড় কণার থেকে বেশি। আচ্ছা, এদিকটা পরে তোমরা কি বুঝলা? দেখো, আমি বোঝাচ্ছি। এখানে ব্যাপন হচ্ছে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে ছড়িয়ে পড়বে। এখানে ছড়িয়ে পড়ার সময় কোনো বাধা থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে ও সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে ব্যাপন। এখন আমরা যদি একটা পারফিউমের বোতলের মুখ খোলা রাখি, খোলা বলতে একদম সম্পূর্ণ মুখটাই থাকবে না, একদম খোলা থাকবে, তাহলে আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে আমাদের চারদিকে সুগন্ধ ছড়িয়ে পড়েছে। এই যে ছড়িয়ে পড়ার ব্যাপারটাই হচ্ছে ব্যাপন। কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া। তুমি যদি একটি কাপে গরম পানি নিয়ে তাতে টি ব্যাগ ডুবাও, তাহলে দেখতে পাবে টি ব্যাগ থেকে নির্গত কালচে লাল রঙের চায়ের নির্যাস বা লিকার বের হয়ে ধীরে ধীরে কাপের পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তুমি যখন টি ব্যাগটি কাপ থেকে তুলে আনবে তখন দেখতে পাবে যে কাপের পুরো পানির রং কালচে লালের মতো হয়েছে। অর্থাৎ টি ব্যাগে থাকা চায়ের পাতার রং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কাপের পুরো পানির মধ্যে ছড়িয়ে পড়েছে। কাপের গরম পানি ব্যবহার করার কারণে ব্যাপনের হার বেশি। তুমি যদি কাপে ঠান্ডা পানি দিয়ে তাতে টি ব্যাগ ডুবিয়ে রাখো তাহলে দেখবে লিকার অনেক আস্তে আস্তে ছড়াচ্ছে। গরম পানির ক্ষেত্রে চায়ের নির্যাসের কণাগুলো পানি থেকে তাপ গ্রহণ করে অধিক গতিশক্তি লাভ করে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে কম তাপমাত্রায়, যেটি অনেক ধীর গতিতে ঘটে। আচ্ছা, এখানে আমাদের একটি কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ দেওয়া হয়েছে। দেখো, কঠিন প্রক্রিয়া ব্যাপনের আরো কিছু উদাহরণ আছে। যেমন আমরা পানিতে যদি লবণ মিক্স করি, লবণও কিন্তু কঠিন পদার্থ। এক্ষেত্রে আমরা পানিতে কিছু লবণ দিয়ে মিক্স করার পর দেখবো সম্পূর্ণ পানিতেই লবণটা মিশে গেছে। আবার পানিতে আমরা চিনি মিক্স করার ক্ষেত্রেও সেম, চিনিও কিন্তু কঠিন পদার্থ। এভাবে কঠিন পদার্থের ব্যাপন হয়। চিনি আর পানি মিক্স করার ফলে কিন্তু সম্পূর্ণ পানিটাই সমানভাবে চিনিটা মিক্স হয়। কোনো অংশে কম, কোনো অংশে বেশি এমন কিন্তু হয় না। এখানে তাই লিকারের ক্ষেত্রেও সেম। দেখো, কাপের সম্পূর্ণটাই লাল রং হয়েছে, কোনো অংশে লাল বেশি, কোনো অংশে কম এমন কিন্তু না, সমভাবে সম্পূর্ণটা হয়েছে। তারপর দেখো, তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া। তোমরা একটি গ্লাস কিংবা স্বচ্ছ কোনো পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে যদি ড্রপার দিয়ে 1-2 ফোঁটা নীল রঙের ফুড কালার দাও, তাহলে দেখবে নীল রংটি গ্লাসের পানিতে ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে সমস্ত পানির রং নীল রঙে পরিণত হবে, অর্থাৎ নীল ফুড কালারের কণাগুলোর ব্যাপনের মাধ্যমে বিকারের সমস্ত পানিতে ছড়িয়ে পড়বে। শীতল পানিতে প্রক্রিয়াটি হবে ধীরে ধীরে, কিন্তু গরম পানি নিলে সেটি ঘটবে খুব দ্রুত। আচ্ছা, আমরা জানি তাপ দিলে পদার্থের কণাগুলো ছোটাছুটি করে। তো এখন গরম পানি, ঠান্ডা পানির ক্ষেত্রে কণাগুলো কণাগুলো যেমন ছোটাছুটি করবে, পানি যদি গরম হয় সেক্ষেত্রে পানির কণাগুলোর ছোটাছুটির পরিমাণ বৃদ্ধি পাবে। তো যেহেতু পানির কণাগুলো এলোমেলো ভাবে ছোটাছুটি করবে, এজন্য এখানে ব্যাপন প্রক্রিয়াটিও দ্রুত ঘটবে। এজন্য ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে ব্যাপন দ্রুত হয়। দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন। তোমাদের বলা হয়েছে যে গ্যাসের কণা যদি ছোট হয় তাহলে ব্যাপনের হার বেশি।
প্রকৃত ল্যাবরেটরির নিরাপদ পরিবেশে একটি পরীক্ষায় এটি দেখানো হয়ে থাকে। এই পরীক্ষাটির জন্য 2 মুখ খোলা একটি লম্বা কাঁচনল নেওয়া হয়। তারপর ছবিতে দেখানো উপায়ে এক খণ্ড তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ভিজিয়ে লম্বা কাঁচনলের এক মুখে লাগানো, অপর এক খণ্ড তুলা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভিজিয়ে কাঁচনলটির অন্য মুখে লাগানো হয়। দেখো এখানে এদিকে এটা একটা লম্বা একটা পাইপ, এই পাইপের এক মুখে, দুই মুখে পাইপের খোলা, তার মধ্যে এক মুখে হাইড্রোক্লোরিক দ্রবণে ভিজিয়ে তুলা লাগানো হয়েছে। এই দিকের মুখটাতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে একটি তুলা ভিজিয়ে এদিকে লাগানো হয়েছে। তারপর দেখো তখন হাইড্রোক্লোরিক দ্রবণে ভেজানো তুলা থেকে হাইড্রোক্লোরিক গ্যাস ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভেজানো তুলা থেকে অ্যামোনিয়া গ্যাস বের হয়। দেখো এই তুলাগুলো থেকে কিন্তু এটা থেকে হাইড্রোক্লোরিক গ্যাস এদিকে এই চারদিকেই নিঃসরিত হবে, বের হবে। তো এখানে পাইপের মধ্যে কিন্তু গ্যাস নিঃসৃত হবে। তো এই গ্যাসটা এই দিক বরাবর আসতে থাকবে, আর এখান থেকেও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকেও অ্যামোনিয়া গ্যাস বের হবে এবং এটা এইদিকে আসতে থাকবে এবং কাঁচনলের ভেতরে তাদের ব্যাপন শুরু হবে। কিছুক্ষণ পর হাইড্রোক্লোরিক গ্যাস ও অ্যামোনিয়া গ্যাস পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে শুরু করবে, যেটি কাঁচনলের ভেতর সাদা ধোঁয়া হিসাবে দেখা যাবে। তবে দেখা যাবে যে সাদা ধোঁয়া কাঁচনলের ঠিক মাঝামাঝি স্থানে নেই, এটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভেজানো তুলা থেকে দূরে এবং হাইড্রোক্লোরিক দ্রবণে ভেজানো তুলার কাছাকাছি অবস্থান করছে। সেটা কেন করছে আমরা দেখি। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে অ্যামোনিয়া গ্যাস হাইড্রোক্লোরিক গ্যাসের তুলনায় দ্রুত ছড়িয়ে বেশি দূর অতিক্রম করেছে। অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর 17 এবং হাইড্রোক্লোরিক গ্যাসের আণবিক ভর 36.5। তাই অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোক্লোরিক গ্যাসের ব্যাপন হার থেকে বেশি এবং এই গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, আমরা জানি যে পদার্থের ভর বেশি সে পদার্থের ব্যাপন হার কম। সুতরাং এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে গ্যাস তৈরি হয়েছে এই গ্যাসের আণবিক ভর বেশি, জন্য এটার ব্যাপন হার কম, সুতরাং এটা বেশি দূরত্ব অতিক্রম করতে পারেনি। আর এদিকে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম হওয়াতে এটা বেশি দূর অতিক্রম করতে পারছে, এজন্য সাদা ধোঁয়াটা এই অংশে তৈরি হয়েছে। তারপর দেখি নিঃসরণ। নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পাত্রে থাকা গ্যাস সরু ছিদ্রপথ দিয়ে পাত্রের ভিতরের উচ্চচাপের স্থান থেকে পাত্রের বাইরের নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসে। এই ধরনের সরু ছিদ্রকে অনেক সময় পিনহোল বলা হয়। এভাবে পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে পাত্রের ভিতরে এবং বাইরের চাপের পার্থক্য। ব্যাপনের বেলাতে এটি ঘটে গ্যাসের ঘনত্বের পার্থক্যের কারণে, কিন্তু নিঃসরণের বেলা এটি ঘটে গ্যাসের চাপের কারণে। অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, কিন্তু নিঃসরণের বেলায় চাপের প্রভাব আছে। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে শুধু গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে সরু ছিদ্রপথ দিয়ে বেশ বেগে বের হয়ে আসে। তাহলে আমরা কি বুঝলাম? ব্যাপন সব পদার্থের 3 অবস্থাতেই ব্যাপন ঘটে, কঠিন, তরল, বায়বীয়, গ্যাসীয় 3 অবস্থাতেই ব্যাপন হয়, কিন্তু নিঃসরণ 3 অবস্থায় হয় না, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নিঃসরণ সম্ভব। আচ্ছা, তারপর দেখো এবার নিঃসরণের কিছু উদাহরণ দেয়া যাক। ফুলানো বেলুনে একটি সূক্ষ্ম ফুটো করতে পারলে বেলুনের ভেতরের উচ্চ চাপে থাকা বাতাস এই ছিদ্রপথে নিঃসরণের মাধ্যমে সবেগে বের হয়ে আসবে। ফুলানো বেলুনে ফুটো করার চেষ্টা করলে টান টান হয়ে থাকা বেলুনটি ফুটোর চারপাশে খুব দ্রুত সরে গিয়ে ফুটোটিকে বড় করে ফেলতে চায় এবং বেলুনটি ফেটে যায়। যেখানে ফুটো করা হবে সেখানে এক টুকরো স্টেপ লাগিয়ে তার উপর আলপিন দিয়ে ফুটো করা হলে বেলুনটি আর ফেটে যাবে না। তখন বেলুন থেকে বাতাস ফুটো দিয়ে বেরিয়ে আসতে থাকবে এবং ধীরে ধীরে বেলুনটি চুপসে যাবে। বেলুনের ভেতর বাতাসের চাপ বেলুনের বাইরের বাতাসের চাপ থেকে বেশি বলে উচ্চচাপের কারণে ফুটো হওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের বাতাস অপেক্ষাকৃত নিম্নচাপের দিকে ধাবিত হয়েছে এবং এই প্রক্রিয়াটি হচ্ছে নিঃসরণ। আমরা দৈনন্দিন জীবনে আমরা নিঃসরণের আরো অনেক উদাহরণ দেখতে পাই। যেমন আমরা বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করি। সিএনজি পূর্ণরূপ কি?
কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি হচ্ছে মূলত উচ্চচাপে সংকুচিত মিথেন গ্যাস। এক্ষেত্রে যানবাহন চালানোর সময় সিএনজি সিলিন্ডার থেকে মিথেন গ্যাস নিঃসরিত হয়ে গাড়ি বা যানবাহনের ইঞ্জিনে প্রবেশ করে। আবার আমরা আমাদের বাসাতেও অনেক সময় রান্নার কাজে জ্বালানি হিসেবে সিলিন্ডারে রক্ষিত গ্যাস ব্যবহার করি। এক্ষেত্রে আসলে প্রোপেন ও বিউটেন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়। গ্যাসের চুলা জ্বালানোর সময় সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হলে এটি গ্যাসে পরিণত হয়ে সবেগে বের হয়ে আসে, অর্থাৎ এক্ষেত্রেও নিঃসরণ ঘটে। আচ্ছা দেখো, ব্যাপনা নিঃসরণের আরো একটা চমৎকার উদাহরণ হচ্ছে, আমরা যখন গ্যাস সিলিন্ডার অনেক সময় আমাদের গ্যাস সিলিন্ডার অনেক সময় লিক হয়ে যায়। লিক হয়ে যাওয়ার কারণে আমরা দেখি গ্যাস সিলিন্ডার থেকে অনেক গ্যাস বের হচ্ছে। মনে করো আমাদের কিচেনে একটি গ্যাস সিলিন্ডার রাখা আছে, যখন গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়, গ্যাস বেরোতে থাকে, তখন কিন্তু আমরা কিচেন রুমে না গিয়েও আমাদের ড্রয়িং রুম থেকে অথবা বেডরুম থেকে গ্যাসের দুর্গন্ধ পাই। এখন যখন গ্যাস গ্যাস সিলিন্ডার থেকে বের হয়েছে, এই প্রক্রিয়াটি ছিল নিঃসরণ। নিঃসরণের মাধ্যমে গ্যাস সিলিন্ডার থেকে সবেগে গ্যাস বের হয়েছে এবং কি বের হওয়ার সময় গ্যাস বাধাপ্রাপ্ত হয়েছে। গ্যাস সিলিন্ডারের সরু ছিদ্রপথের সাথে গ্যাস বাধাপ্রাপ্ত হয়ে বের হয়েছে, তখন ঘটছে নিঃসরণ। আর যখন গ্যাস নিঃসরিত হওয়ার পর বাতাসের সাথে মিশ্রিত হয়ে আমাদের বেডরুম এবং আমাদের ড্রয়িং রুমে আসছে, ওই প্রক্রিয়াটা ছিল ব্যাপন। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বেডরুম এবং কি ড্রয়িং রুমে গ্যাসের দুর্গন্ধ চলে আসে এবং কি আমরা শনাক্ত করতে পারি যে আমাদের সিলিন্ডার লিকেজ হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।